তো আমরা আগের ভিডিওতে নেফ্রনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। আমরা একটু রিভিউ দিয়ে আসি যে আগের ভিডিওতে আমরা কী পড়েছি। আমরা পড়েছি অ্যাফারেন্ট আর্টারিওল, যেটা কিনা নেফ্রনের ভেতরে প্রবেশ করছে। তারপর দেখেছি ইফারেন্ট আর্টারিওল, এখানে অ্যাফারেন্ট আর্টারিওল যেটা প্রবেশ করছে। তারপর দেখেছি ইফারেন্ট আর্টারিওল, এবং এরা হলো এই পেঁচানো অবস্থায় যে গ্লোমেরুলাস আছে আমাদের এখানে। তারপরে আমরা দেখেছিলাম রেনাল কর্পাসেল, এরপর আসছে প্রক্সিমাল কনভোলেটেড টিবিউল, এরপর লুপ অফ হেনলি, এরপর আসছে ডিস্টাল কনভোলেটেড টিবিউল, এবং এটা হচ্ছে কালেক্টিং টিবিউল। তো তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য বলো বা স্কুলের পরীক্ষার জন্য বলো, এই নেফ্রনের যে এই চিত্রটা, এটা অনেক ইম্পর্টেন্ট, প্লাস এটা তোমাদের আসলে সারা জীবনও অনেক কাজে লাগবে। তো তোমরা ভালো করে এই চিত্রটা ড্র করা শিখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে পার্টসগুলো আমরা দেখলাম, এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে তো ব্লাড হচ্ছে পাস হচ্ছে এখান দিয়ে, এই অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে ঢুকছে ব্লাড, এবং ইফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাডটা বের হচ্ছে। তাহলে দেখো যে এই ডিরেকশনে ব্লাড ঢুকছে, আবার এই ডিরেকশনে ব্লাডটা বের হয়ে যাচ্ছে। তাহলে ইফারেন্ট থেকে আমরা এক্সিট, ইফারেন্টের দিয়ে এক্সিট মনে রাখবো। তাহলে ইফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাডটা এক্সিট আউট হয়ে বের হয়ে যায়। এখন দেখো যে এই পোর্শনটাতে, ঠিক এই পার্টিকুলার পোর্শনে এই জায়গাতে দেখব যে এখানে ফিল্ট্রেশন হচ্ছে ব্লাডের, এখানে ব্লাডের ফিল্ট্রেশন হচ্ছে। ফিল্ট্রেশন হওয়ার পর কি হচ্ছে, এখানে ইউরিন ফর্মেশন হচ্ছে। ইউরিন ফর্মেশন হয়ে এ দেখো টিবিউলস দিয়ে আলটিমেটলি সে দেখো চলে যাচ্ছে, এই কালেক্টিং টিবিউল দিয়ে একদম বের হয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে আর ড্রপ অফ ইউরিন আমরা পাবো, দেখো আর ড্রপ অফ না আসলে, ধর এখান থেকে ইউরিনটা বের হবে, কালেক্টিং টিবিউল এখানে ইউরিনটা বের হচ্ছে। তাহলে দেখো যে কি সুন্দর মতো আমি কিন্তু ফিল্টারের মতো কাজ করছে আমার নেফ্রনটা, তাই না? একটা পুরো টোটাল ফিল্টারের মতো কাজ করছে। এখন দেখো যে অনেক সময় নেফ্রনের অনেক জায়গায় হলো রিঅ্যাবজর্পশন হয়, আবার সিক্রেশন হয়। সেটা কি, ধরো আমাদের কখনো কখনো আবার অ্যাবজর্ব করার প্রয়োজন হতে পারে, যে ইউরিনটা আমি এখানে ফিল্টার করেছি, এখান থেকে ধরো আমার শরীরে অনেক পানি কম, তো আমি চাই যে এত বেশি পানি যাতে ফিল্টার আউট না হয়ে যায়, তাহলে আমি এই ডিস্টাল কনভোলেটেড টিবিউল থেকে পানি আবার রিঅ্যাবজর্ব করে শরীরে নিয়ে যেতে পারি, ঠিক আছে? আবার সেটা ব্লাডে চলে যাবে। তারপর অনেক সময় দেখা যায় যে কিছু পদার্থ যেগুলো ক্ষতিকর সাবস্টেন্স, যেমন পটাশিয়াম বেশি হয়ে গেলে হার্টের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তো এই পটাশিয়ামটা হচ্ছে কালেক্টিং টিবিউলে এভাবে সিক্রেশন হয় কেন? যাতে হচ্ছে এখান দিয়ে ইউরিন দিয়ে বের হয়ে চলে যায়, ঠিক আছে? তাহলে আমরা এভাবে নর্মালি বলে থাকি যে নেফ্রন মেনলি 3টা কাজ করে। একটা হচ্ছে ফিল্ট্রেশন, আরেকটা হচ্ছে রিঅ্যাবজর্পশন, আরেকটা হলো সিক্রেশন। তাহলে নেফ্রনের এটার 3টা প্রধান কাজ, ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন। আচ্ছা, তো এখন রিঅ্যাবজর্পশনের ঘটনাটা যদি আমি একটু খেয়াল করি, যে আমাদের পানি খাওয়ার সাথে আমরা যে ধরো অনেক বেশি কোনো দিন বেশি পরিমাণে পানি পান করলাম, তো আমার ধরো ওয়াটার ইনটেকটা কোনো দিন বেশি হলো, তখন কি ব্লাডের ভলিউমও বেড়ে যাবে, তাই না? সেদিন ব্লাডের ভলিউমও বেড়ে যাবে। তো এই যে ব্লাডের ভলিউম বেড়ে গেল, তখন কিন্তু আমি ইউরিনও বেশি পরিমাণে আউটপুট দিতে পারবো, ঠিক আছে? ইউরিন আউটপুটও বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে রিঅ্যাবজর্ব করার তেমন একটা প্রয়োজন নেই, যে পরিমাণে ব্লাডটা ফিল্টার হয়ে ইউরিনে কনভার্ট হয়ে গেছে, সেটা বের হলেও সমস্যা নেই, ঠিক আছে? বাট আমার ধরো কোনো দিন শরীরে পানি কম, আমি পানি কম পরিমাণে খেয়েছি, ব্লাডের ভলিউম কম, হ্যাঁ, তার মানে কি ব্লাডের মধ্যে পানির শূন্যতা আছে, তখন কি হবে? তখন এই যে ডিস্টাল কনভোলেটেড টিবিউল যে আছে, এই যে ডিস্টাল কনভোলেটেড টিবিউল, সেখান থেকে দেখা যাবে যে পানি রিঅ্যাবজর্ব হয়ে আবার ব্লাডে চলে আসছে।
ঠিক আছে। তো এটা হচ্ছে পানি খাওয়ার সাথে সম্পর্কটা, যে আমি যদি বেশি পরিমাণে পানি খাই তাহলে এখানে রিঅ্যাবজর্বটা কম হবে। আমি যদি কম পরিমাণে পানি খাই, আমার শরীরে পানি শূন্যতা থাকে, তখন আমি কিন্তু ইজিলি এখান থেকে রিঅ্যাবজর্ব করে ব্যাক করে নিয়ে যাওয়ার একটা ট্রাই করব। তো এবার আমরা যদি একটু এখানে তাকাই, এটা হচ্ছে আমাদের বোমান্স ক্যাপসুলটা। এখানে আছে আমাদের দুটো লেয়ার, এখানে আমার লেয়ার আছে, এগুলো হচ্ছে আমাদের এপিথেলিয়াল লেয়ার, এখানে এগুলো হচ্ছে সেল, ঠিক আছে, সেল। এগুলো একটা ইন্ডিভিজুয়াল লাইনিংয়ের সেল দেখাচ্ছি আমি, লেয়ার্স অফ সেল। আচ্ছা, তারপর যেটা এই জায়গাতে মেনলি গ্লোমেরুলাসে মেনলি আলট্রা ফিল্ট্রেশনটা হয়। আমি কেন আলট্রা বলছি, আলট্রা বলার কারণ হচ্ছে ছোট ছোট যেই মিনারেলস, শুধু পানি না, ছোট ছোট মিনারেল, সোডিয়াম, তারপর ক্লোরাইড, এগুলাও কিন্তু সুন্দর মতনে, তারপর নাইট্রোজেন ঘটিত যে ওয়েস্ট, নাইট্রোজেনাস ওয়েস্ট যেগুলো আছে সেগুলোও কিন্তু এখানে ফিল্টার হচ্ছে। তাই এটাকে আমরা বলবো আলট্রা ফিল্ট্রেশন। হ্যাঁ, ওকে। তাহলে এই ছিল মেনলি আমাদের মোটামুটি এক্সক্রিটরি সিস্টেম থেকে শুরু করে নেফ্রনের পার্টস এবং পার্টসগুলার কোনটা কী কী করে। আচ্ছা, এবার আমরা আসি কিডনি স্টোন হলে কি হবে। দেখো এখানে একটা ডাল অ্যান্ড স্টিডি পেইন হবে লোয়ার ব্যাকে। এখন কিডনি কিন্তু লোয়ার সাইড থেকে বেশি অ্যাক্সেসিবল, ঠিক আছে। আমাদের পেছন দিকে কিডনি থাকে, এটা আমরা কোমরের পেছনের দিকে। একটা স্টিডি ডাল পেইন হবে। দেখো যে এখানে স্টোন ফর্মেশন হলো, কিডনি স্টোন। আচ্ছা, তো এখন কিভাবে, এখন কিডনি স্টোন হলে কি কি ফিচার নিয়ে আসবে পেশেন্ট, এটা হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে। ধরো কিডনি এখানে স্টোন হলো, তাহলে কি হবে। দেখো তো ইউরিনের আউটপুট এখান থেকে তো কিডনির পরে তো ইউরেটার, তাই না। ইউরেটারের পরে এখানে হচ্ছে ব্লাডারে জমা থাকছে, তারপর কি হচ্ছে ইউরেথ্রা দিয়ে বের হয়ে যাচ্ছে, ইউরেথ্রা দিয়ে সুন্দর মতনে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দেখো যে এই যে কিডনি স্টোনসগুলা এখানে জমা হচ্ছে, এই কারণে কি হচ্ছে, ইউরিনের আউটপুট কমে যাচ্ছে। তার কারণে কি হচ্ছে বলো তো, ইউরিনের আউটপুট কমে যাওয়ার কারণে দেখো যে এই কিডনিটা কিন্তু সোয়েল আউট হয়ে যেতে পারে, ঠিক আছে। যে ইউরিনগুলো এখানে ফর্ম হলো, সেগুলো ফর্ম হয়ে এখানে কিডনি ভর্তি পানি এরকম জমা যেতে পারে, ঠিক আছে। এখন কিডনি ভর্তি যদি এরকম সোয়েল হয়ে যায় কিডনি, ঠিক আছে, তো কিডনির ভেতরে যে রেনাল আর্টারিগুলো প্রবেশ করেছে, এই আর্টারিগুলো দিয়েও কিন্তু ব্লাড ঢুকতো কিডনিতে, তাই না, ফিল্টার আউট হতো, এবং ব্লাডের ভলিউম তো ইউরিনের মাধ্যমেই কমতো। তো দেখা যেত যে সারা শরীরে সোয়েলিং হয়ে যেত, ঠিক আছে, যে কিডনিতে তো ফিল্টার হচ্ছে না, তো ইউরিনও বের হচ্ছে না, ব্লাডের ভলিউমও বেড়ে যাচ্ছে, তখন দেখা যেত যে পুরো শরীর সোয়েলিং হয়ে যাচ্ছে। তারপর কি হতে পারে, এই ট্র্যাক্টের মধ্যে যেহেতু একটা স্টোন আছে, এই ট্র্যাক্টটাকে ইরিটেট করবে, এই স্টোনটা এই ট্র্যাক্টটাকে ইরিটেট করবে, তখন একটা বার্নিং সেন্সেশন পাওয়া যাবে। এখানে চারপাশের ট্র্যাক্টটাকে ইরিটেট করলে একটা বার্নিং সেন্সেশন পাওয়া যাবে। প্লাস এই জায়গাতে ইনফেকশন হয়ে যাবে, ইনফেকশন হলে, শরীরে ইনফেকশন হলেই সেটার সিমটম কী হবে, ফিভার থাকতে পারে, চিলস থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইনফেকশনের সিমটম। তারপর এখানে দেখো ইনফেকশন করতে করতে এমন হতে পারে, দেখো এই জায়গাটাকে একটা ওন্ড সৃষ্টি করে ফেললো। এই ওন্ড সৃষ্টি হয়ে গেলে কি হবে, এখান থেকে ব্লিডিং হবে। ওন্ড যদি এখানে ফর্মেশন হয়ে যায়, তো এখান থেকে ব্লিডিং হবে, তাহলে এটা ইউরিনের সাথে ইউরিন উইথ প্যাচেস অফ ব্লাড হতে পারে। আচ্ছা, তো এই দেখো এখানে যেটা হবে আলটিমেটলি, যে ইনফেকশন হলো, পুরা কিডনিতে পানি জমে যেতে পারে, তাই না, বডিতে পানি জমে যেতে পারে, এবং দেখা যাবে যে কিডনিতে ইনফ্ল্যামেশনও হতে পারে।
ইনফ্লামেশন তো আমরা জানি কি সোয়েলিং, পেইন, তারপর হচ্ছে রেডনেস, তাই না? এগুলো হচ্ছে ইনফ্লামেশনের সাইন। আমরা বলেছিলাম যে ইনফ্লামেশনের সাইন আমরা কিভাবে বুঝবো। ধরো এটা তোমার হাত, আচ্ছা এই হাতে আমি বাড়ি দিলাম স্কেল দিয়ে, ঠিক আছে? তাহলে তোমার হাতের এখানে ফুলে যাবে, তারপর গরম হয়ে যাবে, ফুলে যাবে, গরম হয়ে যাবে, এবং এখানে ব্যথা হবে, ঠিক আছে? তাহলে পেইন, রেডনেস আর হচ্ছে টেম্পারেচার রাইজ করবে। তাহলে এটাই মেইনলি ইনফ্লামেশন। সেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। শরীরের যে কোনো জায়গায় যদি পেইন, রেডনেস এবং টেম্পারেচার রাইজ একসাথে থাকে, সেটাকে তুমি ইনফ্লামেশন হিসেবে ধরে নিতে পারো। তাহলে কিডনিরও সেম অবস্থা হবে, যে কিডনির টেম্পারেচার বেড়ে যাবে, সোয়েটিং হবে, এবং পাশাপাশি দেখা যাবে যে কী হবে বলো তো, যে কিডনি এখানে সোয়েলিং হবে, টেম্পারেচার বেড়ে যাবে, প্লাস একই সাথে কী হবে, পেইন হবে। এই যে পেইনটাই আমরা এখানে, এই যে ইনফ্লামেশনের সেই পেইনটাই আমরা এখানে মেইনলি ফিল করছি লোয়ার, এই যে ব্যাকে, পেশেন্টের লোয়ার ব্যাকে পেইনটা ফিল করছি। আচ্ছা, এখন দেখো ইনফ্লামেশন তো শুধু কিডনিতে হলে প্রত্যেকটা নেফ্রনও হবে, তাই না? খুবই স্বাভাবিক। এই যে নেফ্রনের মধ্যেও ইনফ্লামেশনটা হচ্ছে, এবং এই যে নেফ্রনে যে ফিল্ট্রেশন হচ্ছিল, এই নেফ্রনের ফিল্টার এগুলা ক্ষতিগ্রস্ত হবে। তার কারণে আমাদের যে বড় বড় প্রোটিন অণু, প্রোটিনের মলিকিউলসগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজে, এখানে যেহেতু ফোটা ফোটা হয়ে যাচ্ছে এই গ্লোমেরুলাসে, এই বিগ সাইজের প্রোটিন মলিকিউলসগুলো কিন্তু ইউরিনে এসে পড়তে পারে, এবং ইউরিনে আসার ফলে কি হবে, আমাদের ইউরিনের সাথে প্রোটিন বের হয়ে আসবে, সেটাকে প্রোটিন ইউরিয়া বলে। এটাও হইতে পারে যখন কিডনিতে স্টোন হবে, কজ এখানে কিডনিতে স্টোন হলে কিডনির মধ্যে ইনফ্ল্যামেশন হচ্ছে, যার কারণে এটার গ্লোমেরুলাসটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হলে ছাকনিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে যাদের আসার কথা না বড় বড় প্রোটিন মলিকুলস, তারাও কিন্তু ইউরিন দিয়ে চলে আসতে পারে। তাহলে আমরা দেখব যে অ্যালবুমিন হচ্ছে একটা প্রোটিন। অ্যালবুমিন মে লিক ইনটু ইউরিন, যার কারণে লস অফ অ্যালবুমিন দেখা যায়। আচ্ছা, তো এখানে কি দেখছি যে এটা হচ্ছে ইউরিন, যেটা বের হতে পারছে না, ইরিটেট করতে চারপাশকে। অ্যান্ড আমাদের রেনাল স্টোন হলে কিন্তু প্রায়ই হচ্ছে ইউরিনেশন হয়। অফেন ইউরিনেশনের ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে যায়, কারণ এটা হচ্ছে অলরেডি এখানে একটা স্টোন আছে। তো এখানে ধরো এদিকে স্টোন আছে, তো আমি যদি ইউরিনটা বের করে ফেলি, তো আমার একটু লাইট ফিল হবে আর কি। তো এই কারণে হচ্ছে অনেক সময় ইউরিনেশন প্রায়ই হয়। আচ্ছা, তারপর যদি আমরা আসি এই জায়গাতে, এটা কি, এই স্টোনটা হচ্ছে অবেস পার্সনদের ক্ষেত্রে বেশি হয়, প্লাস যারা অল্প পরিমাণে ওয়াটার ইনটেক করে, এবং যাদের ইনফেকশন অনেক সময় ইনফেকশন থেকে স্টোনটা হতে পারে, যেমন যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট অফ স্টোন ফর্মেশন, এই যে কোনো ব্যাকটেরিয়া এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে স্টোন ফর্মেশনের জন্য, একটা কী বলবো, একটা ভালো এনভায়রনমেন্ট সে ক্রিয়েট করবে। দ্যাটস ওয়াই ইনফেকশন থেকে আলটিমেটলি স্টোন ফর্মেশন হতে পারে। তারপরে আসি ইউটেরোস্কপি, আলট্রাসোনিক লিথোট্রিপসি, এগুলা হচ্ছে ট্রিটমেন্ট। ইউটেরোস্কপি হচ্ছে ইউটের থেকে আসছে এখানে, আর স্কপি দিয়ে হচ্ছে ক্যামেরা দিয়ে দেখা, সেটা হচ্ছে স্কপি। আলট্রাসনিক আমরা তো জানি এটা হচ্ছে সাউন্ড ওয়েভ। তারপর এই সাউন্ড ওয়েভ দিয়ে কি লিথ মানে হচ্ছে স্টোন, ট্রিপসি হচ্ছে ভাঙা। তো সাউন্ড ওয়েভ যখন স্টোনকে ভাঙবে তখন সেটা হবে লিথোট্রিপসি। তো
এগুলা করা যেতে পারে, তার পাশাপাশি সার্জারি করা যায়। ওকে।